হ্যালো এভরিওয়ান, স্বাগতম ফিকশন দর্পণে। আজ আছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত থাই ফিল্ম দ্য মার্ডারার। এটা আমার দেখা প্রথম থাই মুভি, তাই খুব একটা এক্সপেকটেশন ছিল না। তবে ধরতে গেলে মোটামুটি সব ধরনের এলিমেন্ট এখানে পাওয়া যায়। অনেকটা কমেডি, কিছুটা হরর, সেই সাথে ক্রাইম সলভিং তো আছেই। তবে ঘটনার পর ঘটনার বাঁকে কাহিনীর মারপ্যাচ সোজাভাবে প্রকাশ করতেই উপস্থিত হয়েছি ফিকশন দর্পণ নিয়ে। প্রথমে আমি মুভির সিন অনুযায়ী যাচ্ছি, তারপর আমি পুরো কাহিনী একসাথে বলবো। এবার তবে শুরু করছি। ভয়ঙ্কর তুফানের রাত। থাইল্যান্ডের রোয়েট প্রদেশের একটি গ্রামে এসেছে আরও বড় তুফান। একই সাথে খুন হয়েছে 7 জন বীভৎসভাবে। একজন পুলিশও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর এই সব কিছুর জন্য আটক করা হয়েছে সংশ্লিষ্ট পরিবারের ইংরেজ জামাতা আল কানিংহামকে। কেসটার দায়িত্বে আছে পুলিশ মেজর নাওয়াত বানলুচা, যাকে হট হেডেড ক্রাইম বাস্টার হিসেবে জানে লোকে। তবে প্রকৃতপক্ষে কিছুটা আনাড়ি স্বভাবের। তার ইনভেস্টিগেশনে পরে প্রবেশ করছি। আগে সংশ্লিষ্ট পরিবার সম্পর্কে জেনে নেওয়া যাক। পরিবারটির প্রধান বুনলোক, তার স্ত্রী জান এবং স্ত্রীর বোন পারশুরি। বুনলোকের ছেলে কাই, তার প্রাক্তন স্ত্রী তুক্তা, তুক্তার বর্তমান স্বামী মার্কিন নাগরিক চার্লি, তুক্তা এবং কাইয়ের মেয়ে জুন। চার্লির জুনের বয়সের একটি ছেলে আছে জেমি। জেমি এবং জুনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। বুনলোকের প্রাক্তন জামাতা ফেট এবং যাকে ঘিরে এত কিছু বুনলোকের কন্যা সাইয়ের বর্তমান স্বামী আল। যারা নিহত হয়েছে তারা হল বুনলক, পারশুরি, কাই, হেট, তুক্তা এবং চার্লি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং প্রথমে সাইকে ইন্টারোগেট করে নাওয়াত বানলুচা। সাই তার স্বামীর পক্ষেই কথা বলে, কিন্তু নাওয়াত আলকে খুনি প্রমাণ করতে ডিটারমাইন্ড। সাই এবার খুনের দিনের ঘটনা বলতে শুরু করে। সাই এবং আল বুনলোকের বাড়ি আসছে। গাড়িতে তারা তুফানের ব্যাপারে শুনছিল এবং জুনের ব্যাপারে কথা বলে যে এখানে তার জীবন বেশ দুর্বিষহ, সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। তারা বাড়িতে পৌঁছায়। বুনলোক সামনেই ছিল, যে আলকে খুব একটা পছন্দ করে না। তুফান থেকে বাঁচার প্রস্তুতি হিসেবে আল বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল। এমন সময় তুক্তা এবং চার্লি এসে হাজির হয়। তুক্তাকেও বুনলোক পছন্দ করে না। তুক্তা বেশ কিছুদিন যাবৎ জুনকে তার কাছে নিয়ে যেতে চাইছে। এসব নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। এখনও সে এসেছে জুনকে নিতে, কিন্তু এখানে সাই এবং তার মধ্যে বেশ তর্ক বিতর্ক হলেও আর্ল এবং চার্লির মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এবার ইন্টারোগেশনে আছে আর্ল নিজে। কিভাবে তার মুখে কাটা দাগটি এসেছে সেই কাহিনী বর্ণনা করে নাওয়াত। আরও নানাভাবে আর্লকে বেশ ভয়ও দেখায় সে। এরপর আর্ল কাহিনী বলতে শুরু করে। চার্লি আর্লকে ঝড় থেকে প্রতিরক্ষার কাজে সাহায্য করছিল এবং সাই তার মা ও খালা মিলে রান্নার প্রস্তুতি নিচ্ছিল এবং নানা রকম কথা বলছিল, যার বেশিরভাগই ছিল আর্লকে নিয়ে। এবার ইন্টারোগেশনে আসে জুন। জুন বেশ ভয় পাচ্ছিল। নাওয়াত বেশ সুন্দর করে এবং কৌশলে তাকে স্বাভাবিক করে, আর স্বাভাবিক করার জন্য ব্যবহার করে তার মুখের কাটা দাগের কাহিনী। হ্যাঁ, অবশ্যই আর্লকে শোনানো কাহিনী এবং জুনকে শোনানো কাহিনী দুটো ভিন্ন। যাকে যে কাহিনী দিয়ে বাগে আনা যায় তাকে সেটাই শুনিয়েছে নাওয়াত। যাই হোক, জুন এবার তার কাহিনী বলতে শুরু করে। জুন বাজারে গিয়েছিল। বাজার থেকে ফিরে এসে তার দাদাকে সবকিছু নিয়ে রেগে থাকতে দেখে এবং আর্লকে নিয়ে নানা রকম বাজে মন্তব্য করতে শোনে। জুন আর্লকে অনেক পছন্দ করে, কিন্তু চার্লিকে একটুও পছন্দ করে না। ঘরে গিয়ে তার ফুপি সাইকে দেখে সে খুশিতে খাবারের থলেগুলো ফেলে তাকে জড়িয়ে ধরে। এতে তার দাদি তাকে বকাঝকা করে। জুনের এখানে ভালো লাগে না। সে তার ফুপির সাথে ব্যাংককে গিয়ে থাকতে চায়। সাই বলে তার আরও কিছু সময় লাগবে এবং কাইয়ের সাথে কথা বলতে হবে, এবং বলে তারা জুনের জন্য একটা গিফট এনেছে, যেটা তারা ডিনারের পর তাকে দেবে। দাদা দাদির সাথে সে বেশ অশান্তি ভোগ করে, কিন্তু সাই তাকে আগলে রাখে।
এতক্ষণ সুন্দর কথা বললেও মাঝপথে এসে নাওয়াত জুনকে কিছুটা ভয় পাইয়ে দেয় এবং জুন আবারও কাহিনী বলতে শুরু করে। সাই তাকে জেমের সাথে খেলতে দিয়ে চলে যায়। এবার নাওয়াত এসেছে বুনলকের স্ত্রীর কাছে, যে আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। সে বলে তার মেয়ের কোনো কথা বিশ্বাস না করতে, কারণ সে আর্লের বিরুদ্ধে কিছুই বলে না এবং শুনেও না। বুনলকের স্ত্রী তার কাহিনী শুরু করে। দুই বোন মিলে সাইকে এক জ্যোতিষের ভবিষ্যৎবাণী মনে করিয়ে দেয়, যে বলেছিল সাই 30 বছর বয়সে বিধবা হয়ে যাবে এবং বর্তমানে তার বয়স 29 চলছে। সেই কাহিনী ধরে নাওয়াত সাইকে ধরে এবং বলে তোমার স্বামী সবকিছু প্ল্যান করেছিল, এবং তাকে একটা ইন্স্যুরেন্স পেপার দেখায় যেটা ছিল সাইয়ের নামে। অর্থাৎ সাই মরে গেলে তার স্বামী অনেক টাকার মালিক হবে, যে সম্পর্কে সাই কিছুই জানত না। তারপর সে বলে আর্ল এমনটা করতে পারে না। এবার নাওয়াত বলে তারা দুজন মিলেই এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল। তাই সাই সেই রাতের কাহিনী বর্ণনা করতে শুরু করে। কাই এবং ফেট ছোটবেলার বন্ধু, তাই সে রাতে তাদের বাড়িতে ডিনার করতে আসে। তবে সাইয়ের জন্য এটা একটা বেখাপ্পা মুহূর্ত ছিল, কারণ একদিকে তার প্রাক্তন স্বামী এবং অন্যদিকে তার বর্তমান স্বামী একই সাথে বসে খাবার খাচ্ছিল। সে রাতের স্যুপটা সবাই গোগ্রাসে গিলছিল, তবে ব্যাঙের স্যুপ দেখে আর্লের পেটে এই খাবার যায়নি। সাই, আর্ল এবং জুন বাদে সবাই স্যুপ খেয়েছিল। খাবার শেষে জুন তার গিফট নিতে আসে এবং তারা জুনকে একটা নতুন ফোন গিফট করে। আর্ল এবং জুনকে দেখে সাইয়ের চোখে খুশির অশ্রু চলে আসে। কাই এবং ফেট অনেক বেশি আওয়াজ করছিল। এতে বিরক্ত হয়ে সাই তাদেরকে থামাতে যাচ্ছিল, কিন্তু এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আর্ল নিচে চেক করতে যায়। এবার সাই বলে ইন্স্যুরেন্স পেপারে আর্ল সাইন করেনি, কেউ তাকে ফাঁসাতে চাচ্ছে। কিন্তু নাওয়াত কোনো কিছু মানতে নারাজ এবং তাকেও এই হত্যাকাণ্ডে জড়িত ভাবে। সাই বাধা দিলে এবার বলে যে আর্ল রিগে কাই এবং ফেটকে হত্যা করে। এবার সাই আবার কাহিনী বলতে শুরু করে। সে জানায় যে রুমে বসে সে কাই, ফেট এবং তার বাবার চিৎকার শুনতে পাচ্ছিল, সাথে কোনো কিছুর আঘাতের শব্দও আসছিল। সে সময়ে কাই তার ট্রাক নিয়ে চলে যাচ্ছিল শুনতে পেয়ে জানালা দিয়ে দেখে সে নিচে যেতে চাচ্ছিল। এমন সময় রক্তাক্ত আর্ল এসে হাজির হয় এবং বলে সে দুর্ঘটনার শিকার হয়েছে, যার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সে এমনিতেই ঠিক হয়ে যাবে। এই সময় বনলোকের চিৎকার শোনা যায় এবং এবার জুন বলতে শুরু করে যে তার দাদা একটা রক্তাক্ত কাপড় নিয়ে চিৎকার করতে থাকে যে আর্ল তার ছেলেকে মেরে ফেলেছে। তার স্ত্রীকে সে বলে যে সে নিজ চোখে দেখেছে আর্ল কাই এবং ফেটকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এবার তারা পার্শ্বরীর কাছে যায় এবং পার্শ্বরী বলে সে তার মৃত স্বামীর কণ্ঠ শুনেছে, যেটাকে বাকিরা উড়িয়ে দেয় এবং পরে তারা তিনজন মিলে যুক্তি করে সাইকে বাঁচাতে বের হয়। তারা সাইকে পেয়ে যায়। সাইকে তারা সবকিছু খুলে বলে, কিন্তু সে কিছুই বিশ্বাস করে না এবং প্রমাণ করে যে রক্তাক্ত কাপড়টি আর্লের এবং তার ভাই ও প্রাক্তন স্বামী জীবিত আছে। কিন্তু যখন তারা সাইয়ের কাছে জানতে পারে আর্ল উপরে আছে, তারা পার্শ্বরীর চিন্তা শুরু করে, যাকে সাই পাঠিয়েছিল প্রাথমিক চিকিৎসার কিট খুঁজতে। সাইয়ের মা বাবা বলছে আর্ল পার্শ্বরীকেও মেরে ফেলবে, কিন্তু সাই মানতে নারাজ এবং ঠিক তখনই পার্শ্বরী উপর থেকে নিচে পড়ে যায়। এবার নাওয়াত সাইকে বলে যে তার খালার হাতের নখের মধ্যে কারো চামড়ার অংশ পাওয়া গেছে এবং টেস্ট করলে সেটা আর্লেরই হবে। নিজের পার্সপেক্টিভে এবারে সে পার্শ্বরীকে হত্যার কাহিনী বর্ণনা করে। সাই তার স্বামীর সাথে দেখা করতে চায়, কিন্তু নাওয়াত নারাজ। এবার সাই আবার কাহিনী শুরু করে। তার খালাকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে, কিন্তু ঝড়ের কারণে পথিমধ্যে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। উপর থেকে পড়ে যাওয়ার পর পার্শ্বরীর শ্বাস চলছিল, কিন্তু হঠাৎ গাড়ির ব্রেক কষায় গাড়ির কাছে ধাক্কা খেয়ে এবার পার্শ্বরীর প্রাণ হারায়। নাওয়াত এবার আর্লকে শাসাচ্ছে যে পার্শ্বরীর নখে পাওয়া চামড়া ডিএনএ টেস্টের পর তার সাথে মিলে গেলে তার আর রক্ষে নেই। এবার আর্ল ভাঙা থাই ভাষায় বলতে শুরু করে যে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জেগে উঠে সে বাড়িতে কাউকে দেখতে পায় না। দূর থেকে কাই এর গাড়ি আসতে দেখে সে সাহায্য পেতে এগিয়ে যায়,
কিন্তু কাই এবং ফেট নেশাগ্রস্ত ছিল বলে তাকে দেখতে পায় না এবং শেষমেশ কর্দমায় লাফিয়ে পড়ে তার প্রাণ বাঁচায় কিন্তু জ্ঞান হারায়। সকলেই বাড়ি ফিরে এসেছে এবং বুনলক তার ছেলেকে জীবিত দেখে অনেক খুশি হয়। এবার আবারও তারা শুরু করে যে আর্ল পারশুরিকে হত্যা করেছে এবং সবাইকে একে একে হত্যা করবে। ঘরে গিয়ে সাই আর্লকে এবং কাই জুনকে খুঁজে পায় না। বুনলক আবার সবাইকে হাতিয়ার নিয়ে আর্লকে খুঁজে বের করতে বলে। ফেট সাইয়ের কাছে আরেকটা সুযোগ চায়। সে নিশ্চয়ই এতটা জঘন্য স্বামী ছিল যে সাই তাকে এটা বলে আর্ল যদি কাল মরেও যায় সে আর্লের সাথে মরতে পছন্দ করবে, কিন্তু তার সাথে থাকতে নয়। বুঝি না, এ মানুষগুলো নিজেও শান্তিতে থাকবে না, অন্যকেও শান্তিতে থাকতে দেবে না। সাইয়ের কথা শুনে ফেট তাকে গলা টিপে হত্যা করতে যায়, কিন্তু সাই নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। নাওয়াত এবার সাইকে দোষারোপ করে যে সে এবং ফেট একসাথে হওয়ার চিন্তা করছিল, যা জানতে পেরে আর্ল এই হত্যাকাণ্ড শুরু করেছে। কিন্তু নাওয়াত কি বুঝবে যে ওই অমানুষের বাচ্চাটা কি পরিমাণ যন্ত্রণা করেছে সাইকে। একই কাহিনী বলে সে আর্লকেও শাসায়, সাথে মিথ্যা বলে যে সাই সবকিছু স্বীকার করে নিয়েছে। আর্ল বিশ্বাস করে না। এবারে নাওয়াত নিজের পার্সপেক্টিভে ফেট ও কাইয়ের হত্যাকাণ্ড বর্ণনা করে। তাছাড়া আর্লের হাতের ছাপও আছে কাইয়ের মৃত্যুর জন্য দায়ী বন্দুকটিতে। নাওয়াতের অত্যাচারে আর্ল এবার ভেঙে পড়ে। এবার তারা সে মৃত পুলিশকর্মী লেকের কল রেকর্ড এবং বডি ক্যাম রেকর্ড দেখতে শুরু করে। বুনলকের স্ত্রী পুলিশের কাছে ফোন দিলে লেক সেখানে যায়, কিন্তু ভুলে চার্লির বাড়িতে পৌঁছে যায়। চার্লি এবং তুক্তা সবকিছু শুনে পথ চিনিয়ে দিতে লেকের সাথে যায় এবং পথিমধ্যে তারা কাইয়ের মৃতদেহ আবিষ্কার করে। তার হাতেই ছিল তার বন্দুকটি। লেক বন্দুকটি এভিডেন্স হিসেবে গাড়িতে রেখে দেয়। কিছুক্ষণ এগোতেই গাড়ি নষ্ট হয়ে যায় এবং লেক আশেপাশে দেখতে গেলে ফেটের লাশও পেয়ে যায়। পথে দুটো লাশ পেয়ে এবার সে নাওয়াতকে জানায়, কিন্তু রাত ছিল বলে নাওয়াত তাকে বিরক্ত করতে বারণ করে দেয় এবং লেক যেন নিজেই সামলে নেয় সে কথা বলে। নিজের কাণ্ড দেখে কিছুটা লজ্জিত হলেও পরবর্তী ফুটেজ দেখে নাওয়াত বেশ খুশি, কারণ দেখা যাচ্ছে লেককে আর্ল বেশ জোরে সোরে ধাক্কা দিয়েছে, যার কারণে পড়ে গিয়ে লেকের বডি ক্যামেরা ভেঙে গিয়েছে। সাই আর্লের সাথে দেখা করে। সাইয়ের মধ্যে কিছুটা অবিশ্বাস সৃষ্টি হয়। সাই আর্লকে ভালোবাসে, কিন্তু ইন্স্যুরেন্সের বিষয়টি এবং বর্তমান পরিস্থিতিতে সে ভরসা রাখতে পারছে না। পুলিশ নতুন প্রমাণ হিসেবে কর্দমায় জুনের মোবাইলটি খুঁজে পেয়েছে। এ বিষয়ে জুনকে প্রশ্ন করা হলে সে বলে, আমি ভেবেছি মোবাইলটি হারিয়ে গেছে এবং সে সবকিছুই দেখেছিল, কিন্তু এই কারণে বলতে পারিনি যে কেউ তার কথা বিশ্বাস করবে না। সে সবকিছু নিজ চোখে দেখেছে, কিন্তু তথ্যের জন্য নাওয়াতকে কত খাটনি না খাটতে হচ্ছে। নাওয়াতের ফ্রাস্ট্রেশন বুঝতে পারছো তোমরা? ছোট মানুষ বলে কিছু বলতেও পারছে না। এবার জুন সে রাতে তার দেখা সব তথ্য দিতে শুরু করে। মোবাইল পেয়ে জুন আশেপাশের ভিডিও করতে বাইরে বেরোয়। তখন বুনলক তাকে খুঁজতে বের হয় এবং কিছু একটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। এবার সে তার বাবা এবং ফেটের কথা বলে, যারা নেশাগ্রস্ত ছিল, এবং তখন কাই ইন্স্যুরেন্সের কথা জানায় ফেটকে, অর্থাৎ ইন্স্যুরেন্সটি তৈরি করেছে কাই। কাই তার বন্দুক বের করে ফেটকে ভয় দেখায়, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। এটা সে সময় যখন ইলেকট্রিসিটি চলে যায় এবং আর্ল ঘর থেকে বেরিয়ে এসে তাদের পার্টি শেষ করতে বলে। তারা মজা করতেই থাকে, কিন্তু আর্ল বিরক্ত হয়। এরপর আর্ল হাতুড়ি উঠিয়ে নিলে কাই এবং ফেট ভয় চিৎকার করতে থাকে, কিন্তু আর্ল হাতুড়িটি দিয়ে জানালার খুলে যাওয়া অংশ ঠিক করার চেষ্টা করছিল। ফ্ল্যাশ লাইটের আলোতে এমন একটা ছায়া তৈরি হয় যেন মনে হচ্ছিল আর্ল তাদেরকে মারছে, এবং সেই সাথে তাদের চিৎকার তো আছেই। যদিও তারা এটা মজা করেই করছিল, কিন্তু ভয় পেয়ে বুনলক পালিয়ে যায়। মদ শেষ হয়ে গেলে তারা আরও আনতে চলে যায় এবং সেই সময় ফ্ল্যাশ লাইটও বন্ধ হয়ে যায়, যার কারণে আর্ল না দেখে কাচের মধ্যে হাতুড়ি মেরে দেয়। এই ভাঙা কাচের কারণে সে আহত হয়ে উপরে যায় এবং
সাই বেরিয়ে গেলে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। পারশুরি প্রাথমিক চিকিৎসার কিট খুঁজতে এসেছিল এবং আর্লের ওয়ালেট থেকে টাকা চুরি করে। আর্লের ওয়ালেটে রক্ত লেগেছিল এবং সেখান থেকেই তার রক্ত এবং চামড়ার কিছু অংশ পারশুরির নখে ঢুকে যায়। বাইরে থেকে কথা শুনে সে জানালার কাছে যায়। এমন সময় পারশুরি দেখতে পায় তার মৃত স্বামী ফিরে এসেছে এবং তাকে হত্যা করার হুমকি দিচ্ছে। ভয় পেয়ে পারশুরি জানালায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কাই এবং ফেট পারশুরির মৃত্যুর খবর জানার পর আর্লকে খুঁজতে বের হয়। আর্ল এখনও কাদামাটিতেই পড়ে রয়েছে। তারা তাকে খুঁজে পায় এবং কাই রশি আনতে যায়, কিন্তু ফেটের মাথায় শয়তানি চাপে এবং সে কাইয়ের বন্দুকে বুলেট ভরে আর্লকে মারতে যায় যেন সাই আবার তার হয়ে যায়। কিন্তু বিধি পান, ট্রাকটি পেছন দিকে চলে আসে এবং সে নিজেই ট্রাকের চাপায় পড়ে যায়। আর্ল জেগে ওঠে। ফেটের অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়। তার হাতে চলে আসে কাইয়ের বন্দুক। এভাবেই তার হাতের ছাপ পড়ে বন্দুকটিতে। কাইয়ের সাথে দেখা হলে আর্ল ফেটকে মেরে ফেলেছে ভেবে তাকে আঘাত করতে উদ্যত হয় কাই, কিন্তু তার কাছে কাইয়ের বন্দুক ছিল যা দিয়ে কাইকে থামায়। কাই বন্দুকটি ফেলে দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সুযোগ পেয়ে কাই বন্দুক দিয়ে আর্লকে ভয় দেখায় এবং বন্দুকে গুলি নেই বলে নিজের মাথায় শুট করে দেয়, কারণ কাই তো জানত না বন্দুকে ফেট গুলি ভরেছে। কাইয়ের মৃত শরীর দেখে আর্ল আতঙ্কে পালিয়ে যায়। বনলোক এদিকেই আসছিল, যার কারণে কাইয়ের ট্রাকটি দেখতে পায় সে এবং ট্রাকটি নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু সে জানত না ট্রাকের নিচে ছিল ফেট। ফলে ফেটের শরীরের উপর বারবার চড়তে থাকে ট্রাকটি, যার অর্থ এই যে ট্রাকের চাপায় পড়ে সে যদি জীবিত থেকেও থাকে, এবারে সে নিশ্চিত পটল তুলেছে। ট্রাক নিয়ে বাড়ি পৌঁছানোর পর বনলোক ও তার স্ত্রী আর্লের অপেক্ষা করতে থাকে। আর্ল ফিরে এসে নিজেকে পরিষ্কার করতে যায়, কিন্তু ওপাশ থেকে কিছু আওয়াজ পেয়ে দরজার কাছে আসে এবং দরজার ওপাশে অপেক্ষা করছিল বনলোক। কি হচ্ছে কিছু বুঝতে না পেরে আর্ল ভয় পেয়ে আস্তে করে সরে পড়ে। এমন সময় বনলোকের কাঁধে হাত রাখলে আতঙ্কিত হয়ে সে তার হাতে থাকা কাঁটাটি ঢুকিয়ে দেয় চার্লির শরীরে। চার্লি মারা গেছে। তারা লেকের জন্য অপেক্ষা করছিল গাড়িতে, কিন্তু লেক যখন ফিরে আসে না, তখন তারা গাড়ি থেকে কাইয়ের বন্দুকটি নিয়ে বাড়ির দিকে আসে। তুক্তা এসে চার্লির লাশ দেখে পুলিশে যাওয়ার কথা বললে বনলোক তাকেও হত্যা করে। এসব দেখে জানালা ভেঙে আর্ল পালিয়ে যায় এবং সে সময়ে দুর্ঘটনাবশত লেককে ধাক্কা দেয় সে। সাই জুনকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে এসেছে। চার্লি এবং তুক্তার লাশ দেখে তার বাবা মার সাথে তর্কে জড়িয়ে পড়ে। এমন সময় লেক আর্লকে তাদের বাড়ি নিয়ে আসে। বনলোক ও তার স্ত্রী হত্যাকাণ্ডগুলোর জন্য আর্লের উপর দোষ চাপিয়ে দেয়, কিন্তু সাই বাধা দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লেক বুঝতে পারে চার্লি ও তুক্তাকে বুনলোক হত্যা করেছে এবং তাই বুনলোক তাকেও আক্রমণ করে। ধস্তাধস্তির মধ্যে সাই আহত হয়ে জ্ঞান হারায়। ধস্তাধস্তিতে বুনলোকও জ্ঞান হারায়। তার স্ত্রী লেকের বন্দুক তুলে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে আর্লকে গুলি করতে যায়, কিন্তু লেক কাইয়ের বন্দুক দিয়ে বুনলোকের স্ত্রীর হাতে গুলি করে আর্লের প্রাণ বাঁচায়। বনলোকের স্ত্রী লেকের উপর পুরো ম্যাগাজিনই খালি করে ফেলে, যার কারণে লেকের মৃত্যু হয়। বুনলোকের স্ত্রী এবং আর্ল জ্ঞান হারায়। বুনলোক জেগে ওঠে, সব দেখে বুঝে শুনে লেকের বন্দুকটি আর্লের হাতে রেখে দেয়। এতে লেকের মৃত্যুর দোষ তার উপর পড়বে, কিন্তু কেউ একজনের আগমনে বুনলোক এতটাই ভয় পেয়ে যায় যে সে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা পড়ে। এভাবেই জুনের বর্ণনা থেকে আর্ল নির্দোষ প্রমাণিত হয়। নাওয়াত সাইকে সব জানায় এবং এটাও বলে যে তার মা পালিয়ে গেছে। মুক্ত হয়ে আর্ল সাইকে বলে, আশেপাশের আওয়াজগুলোকে আনশোনা করে দাও। তোমার মন কি বলে সেটাই শোনো। তুমি আমাকে জানো এবং চিনো যে আমি অপরাধগুলোর একটাও করার মতো লোক নই। অবশেষে আর্ল এবং সাইয়ের মধ্যে সব ঠিক হয়ে যায়। নাওয়াত
শেষবারের মতো জুনকে ইন্টারোগেশনে ডাকে এবং জিজ্ঞেস করে সেদিন সে বাজার থেকে যেসব জিনিস এনেছিল তার মনে আছে কিনা। এভিডেন্স ব্যাগে ম্যাজিক মাশরুম দেখিয়ে সে জিজ্ঞেস করে জুন এগুলো এনেছিল কিনা। জুন অস্বীকার করে, কিন্তু পুরো ব্যাপারটার পেছনেই আছে তার প্রত্যক্ষ ও পরোক্ষ হাত। সবকিছু সুন্দরভাবে মিটমাট হয়ে গেছে ভেবে সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাবে, তখনই নাওয়াত তাকে থামিয়ে দেয়। না, তাকে বন্দি করতে না, তার মোবাইলটা ফিরিয়ে দিতে। নাওয়াতের ইনভেস্টিগেশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাদের সকলের রক্ত পরীক্ষায় হেলুসিনেশন বা দৃষ্টিভ্রম সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে, যা ম্যাজিক মাশরুমে পাওয়া যায়, আর তাদের ঘর থেকে ম্যাজিক মাশরুমও পাওয়া গেছে। তাই নাওয়াত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কোনোভাবেই হোক ম্যাজিক মাশরুম তাদের খাবারে পৌঁছে যায়, যার কারণে পরবর্তী ঘটনাগুলো ঘটছিল। এভাবেই তার কেস সমাপ্ত হয়। জুন তার মোবাইল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এখন থেকে জুন এবং জেমি আর্ল ও সাইয়ের সাথে থাকবে। জুনের জীবন অবশ্যই আগের চেয়ে সুখকর হবে। এবং এখানে কাহিনী শেষ। তো আসলে হয়েছিল কি এবং কেন জুন এমনটা করে? জন্মের পরই তার মা তাকে ছেড়ে চলে গেছে। বাবা হিসেবে কাই মেয়ের প্রতি যত্নশীল না, বরং মজ মাস্তি আলতুফালতু ভাবেই তার জীবন কাটে। দাদা দাদির কাছেও জুন ভালোবাসা পায় না, তারা তার সাথে ভালো ব্যবহারও করে না। স্বস্তি পায় সে শুধু তার ফুপি সাইয়ের কাছে। সাইও তাকে নিজের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছিল না। এর মধ্যে বেশ কিছুদিন হয়েছে তুকতা গ্রামে ফিরে এসেছে এবং জুনকে নিয়ে যেতে ঝামেলা শুরু করেছে। জুনকে নিয়ে তার দাদা দাদিরও বড় অনীহা এবং অবহেলা, সাথে তারা তাকে বোঝা মনে করে এবং তারা তুকতার কাছে তাকে দিয়ে দিতে চায়, কিন্তু সাই জানলে সেটা হবে না। সবকিছুই জানতে পেরে যায় জুন। সেদিন সাই তাকে জেমের সাথে খেলতে দিয়ে আসলে বাচ্চা দুটো মিলে চার্লির ফলানো নেশা সৃষ্টিকারী ম্যাজিক মাশরুম খেয়ে নেয় এবং হেলুসিনেট করতে শুরু করে। পরবর্তীতে এই মাশরুম জুন স্যুপের মধ্যে মিশিয়ে দেয়, যার কারণে পুরো পরিবার একসাথে হেলুসিনেট করতে শুরু করে। এ কারণে স্যুপও তাদের বেশ স্বাদ লাগে। মাশরুমের ইফেক্টের কারণে পারশুরি প্রথমে তার মৃত স্বামীর কথা শুনতে পায় ও পরবর্তীতে তার মৃত স্বামীকে দেখে ভয় পায় এবং বুনলক ভয়ঙ্কর আত্মা দেখে হার্ট অ্যাটাক করে মারা যায়। ভেতরে জুনের কাহিনী আরও আছে, তবে সেজন্য সেই রাতের ঘটনা শুরু থেকে বর্ণনা করছি। ঝড় আসছে শুনে আর্ল এবং সাই বুনলকের বাড়িতে প্রতিরক্ষার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে। সে সময় আর্লের চার্লি এবং তুকতার সাথে পরিচয় হয়। চার্লি আর্লের কাজে নিজ থেকে সাহায্য করতে চায় এবং আর্ল তাকে করতে দেয়। জুন বাজার থেকে ফিরে এসে শুনে তার দাদি বলছে, বাচ্চা তাদের, কিন্তু পালতে হচ্ছে আমাদের। সাই জুনকে জেমের সাথে খেলতে নিয়ে যায় এবং সেখান থেকে ম্যাজিক মাশরুম নিয়ে ফিরে এসে স্যুপের মধ্যে মিলিয়ে দেয় সে। সবাই বেশ গোগ্রাসে স্যুপ খেলেও আর্লের রুচিতে আসে না। আর্ল, জুন এবং সাই স্যুপ খায়নি, যার কারণে তারা ছাড়া পুরো পরিবারই হেলুসিনেট করছিল। ডিনার শেষে আর্ল ও সাই থেকে মোবাইল গিফট নিয়ে মাঠে চলে যায় সে। তখন সে তার দাদাকে ভয় দেখায়, যেহেতু সে জানে মাশরুম ইফেক্ট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তাকেই তার দাদা ভয়ঙ্কর আত্মা হিসেবে ভয় পেয়ে বসে এবং পালিয়ে যায়। কাই এবং ফেট ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে এবং গান গাইতে শুরু করে যখন আর্ল নেমে আসে। তারা তাদের পথে চলে যায় এবং আর্লের সাথে দুর্ঘটনা ঘটে। আর্ল তার রক্তাক্ত কাপড় খুলে নিচে ফেলে উপরে সাইয়ের কাছে যায়। সাই প্রাথমিক চিকিৎসার কিট খুঁজে পাচ্ছে না। এমন সময় তার বাবার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে সে। বুনলক আর্লের রক্তাক্ত কাপড়টি কাইয়ের ভেবে চিৎকার করছিল, কারণ কিছুক্ষণ আগে ফ্ল্যাশলাইটের আলোতে যে সে এটাই দেখেছিল যে আর্ল তার ছেলে এবং প্রাক্তন জামাতাকে হাতুড়ে পিটিয়ে হত্যা করছে। আর্লের জন্য প্রাথমিক চিকিৎসার কিট খুঁজতে সাই পারশুরুকে পাঠায়। বক্স খুঁজতে গিয়ে মাশরুমের ইফেক্টের কারণে সে আর্লের পরিবর্তে তার মৃত স্বামীকে দেখতে পায় এবং পড়ে যায়। গাড়ি নিয়ে তারা হাসপাতালের দিকে যায়, কিন্তু আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তখন পারশুরির মৃত্যু হয়। এর মধ্যে আর্ল জেগে ওঠে এবং কাইদের ফিরে আসতে দেখে তাদের থেকে সাহায্য পেতে এগিয়ে যায়, কিন্তু
কর্দমায় লাফিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচাতে গিয়ে জ্ঞান হারায়। পুরো পরিবার ফিরে এসেছে। সবাই যখন ঘরের ভেতরে, তখন জুন তার বাবার ট্রাকে উঠে লুকিয়ে পড়ে। এ কারণে ঘরের ভেতর জুনকে কাই খুঁজে পায় না, এবং আর্ল যেহেতু কর্দমায় পড়ে আছে তাই আর্লকেও সাই খুঁজে পায় না। কাই আবারও ট্রাকটি নিয়ে বের হয় এবং অবচেতন আর্লকে আবিষ্কার করে। ফেট যখন তাকে হত্যা করতে যাচ্ছে, জুন সব দেখতে পেয়ে ট্রাকে ব্যাক গিয়ার দেয়। এটা সে শিখেছিল যখন সাই তাকে জেমের সাথে খেলতে নিয়ে গিয়েছিল। ফেটের উপর ট্রাকটি চড়ে যায়। আর্ল জেগে ওঠে। এরপর কায়ের মৃত্যু হয়। এর মধ্যে লেক পৌঁছেছে চার্লির বাড়িতে। চার্লি এবং তুক্তা তার সাথে আসে। বুনলক কাইয়ের গাড়ি নিয়ে বাড়ি ফিরেছে। লেক কাইয়ের লাশ খুঁজে পাওয়ার কিছু পর গাড়ি নষ্ট হয়ে যায় এবং ফেটের লাশ খুঁজে পেলে লেক সন্ধান শুরু করে। ফলে দেরি হওয়ায় চার্লি ও তুক্তা বুনলকের বাড়ি পৌঁছে যায়। তার কিছুক্ষণ আগেই আর্ল এসে পৌঁছেছে। বুনলক চার্লি ও তুক্তাকে হত্যা করে। এসব দেখে আর্ল ভয়ে পালিয়ে যায়। পালানোর সময় লেকের গায়ে ধাক্কা লাগে তার, এবং লেক তাকে নিয়ে বাড়ি ফিরে। চার্লির লাশ থেকে কাইয়ের বন্দুকটি উদ্ধার করে লেক। এরপরের ঘটনা তো তোমাদের জানাই আছে। বুনলকের স্ত্রী যখন এলোপাথারি গুলি ছুটছিল লেকের উপর, আর্ল নিজের শরীর দিয়ে সাইকে ঢেকে রাখে যেন তার ভালোবাসার মানুষটার কোনো ক্ষতি না হয়। আর আরেকদিকে ছিল ফেট, যে নিজেই সাইকে মেরে ফেলতে যাচ্ছিল। অমানুষের বাচ্চা একটা। তবে এবার বুনলকের কিসের ভয়ে মৃত্যু হলো সেটা বলি। আগের বারের মতো এবারও সে জুনকে দেখেই ভয় পেয়েছে, এবং এতেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়। যত যাই হোক, আর্ল বেচারা সবকিছুর জন্য ফেঁসে যায়। ব্যাপারটা এমন ছিল যে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে এবং বেচারা আর্ল ফেঁসে যেতে থাকে। মুভিটা দেখার সময় আর্ল বেচারার জন্য বারবার আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস বাক্যটাই মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ, অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম এই মুভিটা নিয়েও কাজ করব, কিন্তু বর্তমান সময়ে এসে দেখি ইউটিউবে তো এর অভাব নেই। একই কারণে অনেকগুলো অন্য প্রজেক্টও বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, পুরো সময়টাই জুন এখান থেকে ওখানে লুকিয়ে বেরিয়েছে, যার কারণে তার মোবাইলে সে সব কিছু রেকর্ড করতে পারছিল, কারণ ঘটনাগুলো ঘটার সময় সে সেই সব জায়গাতেই উপস্থিত ছিল। আর এভাবেই শেষ পর্যন্ত তার রেকর্ড করা ভিডিও এবং বয়ানের মাধ্যমে আর্ল বেচারা মুক্ত হয়েছে। যা হয়েছিল সবকিছুই দুর্ঘটনা ছিল। এমন নয় যে জুন হত্যাকাণ্ডগুলো পরিকল্পনা করেছিল। ছোট্ট একটা বাচ্চা মাত্র জুন, কিন্তু পারিপার্শ্বিক কারণে তার মন মানসিকতার উপর বেশ খারাপ প্রভাব পড়ে। তার পরিবারকে শিক্ষা দেওয়ার জন্যই সে ম্যাজিক মাশরুম ব্যবহার করে, কিন্তু ঘটনাগুলো নিজ থেকেই ঘটতে শুরু করে। পরিবার থেকে পাওয়া অশান্তি এবং মাশরুম ছোট্ট মনে দুষ্ট প্রভাব ফেলে। কিন্তু যাই হয়েছে তার জন্য ভালো হয়েছে। এখন সে বড্ড খুশি। কিন্তু নাওয়াত খুশি হতে পারেনি, কারণ তার চকলেটের বাক্সে একটা চকলেটই রেখে গেছিল জুন, এবং সেই শেষ চকলেটের প্যাকেট খুলে কাগজ ছাড়া কিছু পাওয়া যায়নি, যা এটাই ইঙ্গিত করে যে নাওয়াত বোকা বনেছে। যথেষ্ট কৌশল অবলম্বন করেই জুন নাওয়াতকে সবকিছু বলেছে, ঠিক যতটুকু আর্লকে নির্দোষ প্রমাণ করতে যথেষ্ট। একবারও নিজের সত্যটা প্রকাশ হতে দেয়নি সে। তবে ইন্স্যুরেন্স নিয়ে এখনও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে কাই ইন্স্যুরেন্সটি তৈরি করেছিল আর্লের নামে, অর্থাৎ আর্ল মরে গেলে সব সাই পাবে। কিন্তু সাইকে তো এই বিষয়ে কিছু জানানোই হবে না, তাই সবটা অর্থ কাই নিয়ে নেবে। এই বুদ্ধিটা আসে তার সেই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী থেকে যে সাই 30-এ বিধবা হয়ে যাবে। এজন্য ফেটো সাইয়ের উপর চান্স মারার চেষ্টা করছিল। ভয়ঙ্কর এক প্রাকৃতিক ঝড়ের সন্নিকটবর্তী হওয়ার ইঙ্গিতে শুরু হয়েছিল এই কাহিনী, কিন্তু শেষ পর্যন্ত জানা যায় ঝড়ের ব্যাপারটা একটা গুজব ছিল। কিন্তু আসল ঝড় তো বয়ে গেছে তাদের জীবনে। মুভিটিতে ব্যবহৃত সূক্ষ্ম কৌতুক উপাদানগুলো বেশ মজার ছিল। মুভিটিতে ব্যবহৃত কথোপকথন এবং সিনেমাটোগ্রাফি সহজ এবং সাবলীল ছিল, যা দর্শকদের সাথে চলচ্চিত্রের একটা সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ক্রাইম থ্রিলার বলে প্লট লাইন জটিল হবে সেটাই স্বাভাবিক, আর আমার চেষ্টা ছিল এই কাহিনীকে তোমাদের কাছে সহজ করে পৌঁছে দেওয়া। ওভারঅল আমার কাছে তো মুভিটা ভালোই লেগেছে। তবে হ্যাঁ, মানলাম বুনলকের পরিবারের বেশিরভাগ সদস্যই মাশরুমের স্যুপ খেয়ে নেশাগ্রস্ত ছিল।
সে নেশাতেই বুনলক এটা দেখেছিল যে আর্ল কাই এবং ফ্রেডকে হাতুড়ি পিটিয়ে হত্যা করছে সেই ফ্ল্যাশলাইটের ছায়ায়। সে তার স্ত্রীকে সেটা বলেছে, ঠিক আছে, জান থেকেই হয়তো নাওয়াত জানতে পেরেছে। কিন্তু 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 নাওয়াত কোন নেশায় ছিল যে সে এটা বিশ্বাস করলো, যখন আসলে কাই এবং ফ্রেডের শরীরে হাতুড়ির কোনো আঘাতই পাওয়া যায়নি। ইন্টারোগেশনের খাতিরেও তো এই ভিত্তিহীন জিনিসটা আসার কথা না। এই অংশটা আমার কাছে বেশ ইলজিক্যাল মনে হলো, কিন্তু হ্যাঁ, এটা হাস্যরস সৃষ্টি করেছে ঠিকই। এনিওয়ে, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না। শেষ করার আগে বলছিলাম কি, বুনলকের মেয়ে সাইয়ের নাম পুরো মুভিতে উল্টাপাল্টা হচ্ছিল। আসলে খেয়াল করে করে বলতে পারছিলাম না। কোথাও দেখা গেছে সাই সাই করছিলাম, আবার কোথাও ছাই পর্যন্ত বলে ফেলেছি। প্লিজ এক্সকিউজ দ্যাট। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবার তবে বিদায় হচ্ছি। টাটা।